আসসালামু আলাইকুম। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ল্যাব টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা এক্সপেরিমেন্ট 1 এর 4th ভিডিও। এই ভিডিওতে আমি এক্সপেরিমেন্ট 1 এর সর্বশেষ অবজেক্টিভ নিয়ে আলোচনা করব, টু নো হাউ টু ডেভেলপ অ্যান ইউজার ডিফাইন্ড ফাংশন ইন ম্যাথল্যাব। ম্যাথল্যাবে কিভাবে ইউজার ডিফাইন্ড ফাংশন ডেভেলপ করা যায় সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ফাংশন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অপশন। ফাংশনকে ডিফাইন করা হয় এভাবে: ফাংশন হচ্ছে গ্রুপ অফ স্টেটমেন্টস অথবা গ্রুপ অফ ইনস্ট্রাকশনস, যে ইনস্ট্রাকশনসগুলো কোনো একটা স্পেসিফিক টাস্ক পারফর্ম করে। ফাংশনকে অনেক সময় সাব প্রোগ্রামও বলা হয়, এবং এই সাব প্রোগ্রামকে ওই স্পেসিফিক টাস্ক পারফর্ম করানোর জন্য মেইন প্রোগ্রামের যে কোনো অংশ থেকে যতবার ইচ্ছা কল করা যায়। মেইন প্রোগ্রাম থেকে যখন ফাংশনকে কল করা হবে তখন প্রোগ্রামের ফ্লো চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে পরবর্তী লাইনে এক্সিকিউট না হয়ে প্রোগ্রামের ফ্লোটা ফাংশনের এখানে চলে আসবে, এবং ফাংশনের যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো এক্সিকিউট হওয়ার পর আবার আগের জায়গায় রিটার্ন করবে। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ফাংশন ব্যবহার করার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ হলো, আমরা যদি কোনো লার্জ কমপ্লেক্স প্রবলেমের জন্য প্রোগ্রাম লিখতে চাই এবং ফুল প্রোগ্রামটা যদি আমরা একই স্ক্রিপ্টে লিখে ফেলি, সেক্ষেত্রে এই ধরনের প্রোগ্রাম নিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট হয়। কিন্তু আমরা যদি ফাংশন ব্যবহার করে ফুল প্রোগ্রামটাকে একই স্ক্রিপ্টে না লিখে অনেকগুলো সাব প্রোগ্রামে ভাগ করে ফেলি, সেক্ষেত্রে প্রোগ্রাম বোঝা যেমন সহজ হবে, এই প্রোগ্রাম থেকে ভুল ধরাও সহজ হবে, এবং এটাকে ফার্দার ডেভেলপমেন্ট করার জন্য এডিট করাও সহজ হবে। ফাংশনের আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ হলো, ফাংশনকে বলা হয় রিইউজেবল পার্ট অফ দ্য প্রোগ্রাম। একটা প্রোগ্রামের বিভিন্ন অংশে যদি কোনো একটা স্পেসিফিক টাস্ক অথবা স্পেসিফিক ক্যালকুলেশন বারবার করতে হয়, সেই ক্ষেত্রে ওই স্পেসিফিক টাস্কের জন্য আমরা একটা ফাংশন ডেভেলপ করে দিতে পারি, এবং ওই ফাংশনটা ওই প্রোগ্রামের বিভিন্ন অংশ থেকে কল করতে পারি। এক্ষেত্রে যেহেতু আমরা একই ইনস্ট্রাকশন সেট বারবার ইউজ করছি, তাহলে প্রোগ্রামের লেংথ অনেক কমে যাবে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ফাংশনকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করতে পারি: প্রিডিফাইন্ড ফাংশনস, ইউজার ডিফাইন্ড ফাংশনস। কোনো একটা সফটওয়্যারে অলরেডি যে ফাংশনগুলো ডিফাইন করা আছে, যেমন লাইব্রেরি ফাংশন, এই জাতীয় ফাংশনগুলোকে আমরা বলি প্রিডিফাইন্ড ফাংশন। আর প্রোগ্রামার তার প্রয়োজন অনুসারে যদি কোনো ফাংশন ডেভেলপ করে, সেটাকে বলা হবে ইউজার ডিফাইন্ড ফাংশন। এই লেকচারে আমি মূলত ম্যাথল্যাবে ইউজার ডিফাইন্ড ফাংশন কীভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। এখন আমি ম্যাথল্যাবে কীভাবে ইউজার ডিফাইন্ড ফাংশন ডেভেলপ করা যায় সেই সংক্রান্ত কিছু রুলস এবং ইউজার ডিফাইন্ড ফাংশনের সিনট্যাক্স নিয়ে আলোচনা করব। A MATLAB function is a special type of M file that runs in its own workspace. ম্যাথল্যাবে যদি আমরা কোনো ইউজার ডিফাইন্ড ফাংশন ডেভেলপ করতে চাই, তাহলে সেটা এম ফাইলের মাধ্যমেই করতে হবে। আমরা যখন কোনো ফাংশন ডেভেলপ করব, ফাংশনের ভেতরে যে ভেরিয়েবলগুলো ইউজ করা হবে সেগুলোকে বলা হয় লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবলগুলো ম্যাথল্যাব ওয়ার্ক স্পেসকে ম্যানিপুলেট করবে না, অথবা লোকাল ভেরিয়েবলের কোনো লিস্ট ওয়ার্ক স্পেসে দেখাবে না। কারণ ম্যাথল্যাব যখন কোনো ফাংশন এক্সিকিউট করে, তখন ওই ফাংশনের জন্য একটা টেম্পোরারি ওয়ার্ক স্পেস তৈরি করে। ওই ওয়ার্ক স্পেসের মাধ্যমে ফাংশনের ভেরিয়েবলগুলো ম্যানিপুলেট হয়, এবং মেইন যে ওয়ার্ক স্পেস আছে সেখানে কোনো চেঞ্জ হয় না। এজন্য এখানে লেখা হয়েছে ফাংশন রান ইন ইটস ওন ওয়ার্ক স্পেস। তবে ফাংশন এক্সিকিউশন হওয়ার পরে যদি কোনো প্যারামিটার রিটার্ন দেয়, সেটা ওয়ার্ক স্পেসের ভেরিয়েবলে রাখা যাবে। ম্যাথল্যাবে যে ইউজার ডিফাইন্ড ফাংশনগুলো ডেভেলপ করা হয়, সেগুলোকে কমান্ড উইন্ডো থেকে কল করা যায়। যে কোনো স্ক্রিপ্ট অথবা এম ফাইল থেকেও ফাংশনকে কল করা যায়, এবং অন্য কোনো ইউজার ডিফাইন্ড ফাংশন থেকেও সেই ফাংশনকে কল করা যায়। ম্যাথল্যাবে কোনো একটা ইউজার ডিফাইন্ড ফাংশন যে কোনো সংখ্যক ইনপুট ভেরিয়েবল অথবা ম্যাট্রিক্স ইনপুট হিসেবে নিতে পারবে, এবং একইভাবে যে কোনো সংখ্যক ভেরিয়েবল অথবা ম্যাট্রিক্স আউটপুট প্যারামিটার হিসেবে রিটার্ন দিতে পারবে। ফাংশন উইল নট ম্যানিপুলেট ভেরিয়েবলস ম্যাট্রিক্সেস ইন দ্য ম্যাথল্যাব ওয়ার্ক স্পেস। অর্থাৎ ফাংশনের নিজস্ব একটা ওয়ার্ক স্পেস থাকবে, সেই ম্যাথল্যাবের ওয়ার্ক স্পেসকে ম্যানিপুলেট করবে না, এটা অলরেডি আমি বলেছি। এরপর ফাংশনের কলিং নেম অথবা ফাংশনের নেম ফাংশনের ফাইল নেমের সেম হইতে হবে। অর্থাৎ ফাংশনটাকে যে এম ফাইলে লেখা হবে, সেই এম ফাইলের নাম এবং ফাংশনের যে নাম দেওয়া হবে সেই নাম সেম হইতে হবে। ফাংশনের নাম দেওয়ার আগে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা ফাংশনের যে নাম দিতে চাচ্ছি সেই নামটা অলরেডি কোনো বিল্ট ইন ফাংশনের নাম হিসাবে আছে কিনা। যদি থাকে, তাহলে এই নামটা ফাংশনের নাম হিসাবে ইউজ করা যাবে না। কোনো একটা স্পেসিফিক নামে ম্যাথল্যাবে অলরেডি কোনো ফাংশন ডিফাইন করা আছে কিনা সেটা জানতে চাইলে আমরা এক্সিস্ট ফাংশন ব্যবহার করতে পারি। সাপোজ আমরা কোনো একটা ফাংশনের নাম দিতে চাচ্ছি সাম, তাহলে এই সাম নামে কোনো ফাংশন আছে কিনা সেটা যদি আমি চেক করতে চাই, আমি লিখব এক্সিস্ট সাম। এক্ষেত্রে এই ফাংশনটা রিটার্ন দিয়েছে 5। তো এখানে যে নামটা দেওয়া হয়েছে, এই নামের ফাংশন যদি অলরেডি লাইব্রেরি ফাংশন হিসেবে থাকে, তাহলে এক্সিস্ট ফাংশন 5 রিটার্ন দিবে। এখানে যেহেতু 5 রিটার্ন দিয়েছে, তাহলে আমরা বলতে পারি সাম নামে একটা ফাংশন অলরেডি আছে। সুতরাং এই সাম নামটা আমরা কোনো ইউজার ডিফাইন ফাংশনের জন্য ইউজ করতে পারবো না। এখন আমি যদি কোনো একটা ফাংশনের নাম দিতে চাই সামেশন, সাপোজ এই নামটা আমি দিতে চাচ্ছি, তো এটা আছে কি না চেক করার জন্য আমি এক্সিস্ট ফাংশন দিয়ে চেক করব। এন্টার প্রেস করার পরে এখানে আসলো 0, অর্থাৎ এই নামের কোনো লাইব্রেরি ফাংশন নাই। চাইলে আমরা এই নামটা কোনো একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের নাম হিসেবে ইউজ করতে পারবো। কোনো একটা ইউজার ডিফাইন্ড ফাংশনকে যদি আমরা এডিটিংয়ের জন্য ওপেন করতে চাই, তাহলে কমান্ড উইন্ডোতে আমরা ওপেন লিখে যদি ওই ফাংশনের নামটা দিয়ে দিই, তবে ফাংশন ফাইলটা ওপেন হয়ে যাবে। যেমন এখানে কারেন্ট ডিরেক্টরিতে স্যাম্পল ফাংশন নামে একটা ফাংশন আছে, এই ফাইলটাকে যদি আমি ওপেন করতে চাই, তাহলে লিখব ওপেন
এরপর এন্টার প্রেস করলে এই যে এই ফাংশন ফাইলটা ওপেন হয়ে গেল। অথবা কারেন্ট ডিরেক্টরি থেকে যদি আমরা এই ফাইলের উপর ডাবল ক্লিক করি তাহলেও সেটা ওপেন হয়ে যাবে। এবার ম্যাথল্যাবে ইউজার ডিফাইন ফাংশনের সিনট্যাক্স কেমন হবে সেটা আমরা দেখব। ইউজার ডিফাইন ফাংশনের শুরুতে এই ফাংশন কিওয়ার্ডটা ইউজ করতে হবে। কোনো একটা এম ফাইলের শুরুতে যদি ফাংশন কিওয়ার্ডটা ইউজ করা হয় তাহলে ম্যাথল্যাব ধরে নিবে এই এম ফাইলটা হচ্ছে একটা ইউজার ডিফাইন ফাংশন। এরপর ফাংশনের আউটপুট আর্গুমেন্ট অথবা আউটপুট প্যারামিটার অর্থাৎ ফাংশন কি ভেরিয়েবল রিটার্ন দিবে সেই লিস্টটা এভাবে থার্ড ব্র্যাকেটের ভিতর লিখে দিতে হবে। এরপর ইকুয়াল সাইন দিয়ে ফাংশনের নাম লিখতে হবে। তবে ফাংশনে যদি কোনো আউটপুট আর্গুমেন্ট না থাকে তাহলে এখানে যে লিস্ট আছে সেটা দেওয়ার প্রয়োজন নাই, আর ইকুয়াল সাইনটাও দেওয়ার প্রয়োজন নেই। ফাংশন কিওয়ার্ড দিয়ে সরাসরি ফাংশনের নামটা লিখে দিতে হবে। তারপর ফাংশন নেমের পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে ফাংশনের ইনপুট আর্গুমেন্টগুলো লিখে দিতে হবে, অর্থাৎ ফাংশন কি ভেরিয়েবল ইনপুট নিবে সেই লিস্টটা এখানে দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে ফাংশন বডি, অর্থাৎ ফাংশনকে কী কাজ করতে হবে সেই ইনস্ট্রাকশনগুলো এখানে লিখে দিতে হবে এবং সবার শেষে এন্ড কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এতক্ষণ ধরে আমি যে রুলসগুলো আলোচনা করেছি সেই রুলস ফলো করে ম্যাথল্যাবে কীভাবে একটা ফাংশন ক্রিয়েট করতে হয় আমি সেটা দেখাবো। ম্যাথল্যাবে ফাংশন ক্রিয়েট করার জন্য প্রথমে নিউতে গিয়ে আমরা এই ধরনের একটা স্ক্রিপ্ট নিতে পারি। এরপর আমি ফাংশনের সিনট্যাক্সটা লিখলাম। এবার ফাংশনের সিনট্যাক্স অনুযায়ী এখানে ফাংশনের আউটপুট আর্গুমেন্ট কী হবে, ফাংশনের নেম কী হবে, ফাংশনের ইনপুট আর্গুমেন্ট কী হবে, ফাংশনের বডি কী হবে, এগুলো যদি আমি এখানে লিখে দিই তাহলে একটা ফাংশন ডিফাইন হয়ে যাবে। তবে ফাংশন ক্রিয়েট করার জন্য আরও একটা অপশন আছে, আমরা নিউতে গিয়ে এখানে যে ফাংশন এই অপশনটা চুজ করতে পারি। এটা চুজ করলে এই ধরনের একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখন যে ফাইলটা ক্রিয়েট হলো এই ফাইলের সাথে আগের যে ফাইল এটার বিশেষ কোনো পার্থক্য নেই, শুধু একটাই পার্থক্য, আমরা যদি স্ক্রিপ্ট প্রেস করি তাহলে সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক ফাইল আসবে, আর ফাংশন অপশনটা চুজ করলে ফাংশনের সিনট্যাক্সও একটা এম ফাইল ক্রিয়েট হবে। এখন আমরা একটা ফাংশন ডেভেলপ করব যে ফাংশনে কোনো ইনপুট প্যারামিটার অথবা আউটপুট প্যারামিটার থাকবে না। সেক্ষেত্রে আমি এখানে আউটপুট প্যারামিটারের যে অপশনগুলো আছে সেগুলো কেটে দিলাম, ইনপুট প্যারামিটারের যে অপশন আছে সেটাও কেটে দিই। এখন আমি এই ফাংশনের জন্য একটা নাম দিব, ধরা যাক আমি নাম দিতে চাচ্ছি টেক্সট। তবে এই নামটা দেওয়ার আগে এই নামের কোনো ফাংশন অলরেডি লাইব্রেরিতে আছে কিনা সেটা আমরা চেক করে নিতে পারি। এক্সিস্ট ফাংশন 5 রিটার্ন করেছে, তার মানে টেক্সট নামে একটা ফাংশন অলরেডি আছে, আমরা এই নামটা ব্যবহার করতে পারবো না। এক্ষেত্রে আমি নামটা এডিট করে txt দিচ্ছি এবং সেটা চেক করে নিতে পারি txt নামে কোনো ফাংশন আছে কিনা। এটা 0 রিটার্ন করেছে, তার মানে txt নামে কোনো ফাংশন নেই। পার্সেন্ট সাইন দিয়ে এখানে যে দুটো লাইন লেখা হয়েছে এগুলো হচ্ছে কমেন্ট। এখানে চাইলে আমাদের এই ফাংশনটার কী কাজ সেটা আমরা সংক্ষেপে লিখে দিতে পারি। যেহেতু এই ফাংশনের স্পেশাল কোনো পারপাস নেই আমি জাস্ট লিখে দিলাম দিস ফাংশন ইজ এ স্যাম্পল ইউজার ডিফাইন্ড ফাংশন। এরপর ফাংশন বডিতে আমি দিস ফাংশনের মাধ্যমে একটা টেক্সট শো করার ইনস্ট্রাকশন দিচ্ছি। তো ফাংশন বডিতে জাস্ট এই টেক্সটটাই আমি লিখলাম। এখন যদি এই ফাংশনটাকে আমরা সেভ করি, ফাংশনটাকে সেভ করতে হবে অবশ্যই txt নামে, তাহলে ফাংশনের যে ফাইল নেম সেটা হবে txt। এখানে অলরেডি txt চলে এসেছে, আমি এটাকে সেভ করলাম। এবার যদি আমি ফাংশনটাকে কমান্ড উইন্ডো থেকে কল করি, txt এই নামে আমি কল করলাম। কল করার পর আমরা দেখতে পাচ্ছি এটা এক্সিকিউট হয়েছে এবং এখানে দেখাচ্ছে দিস ইজ এ স্যাম্পল প্রোগ্রাম, অর্থাৎ ফাংশন বডিতে যে ইনস্ট্রাকশন ছিল সেটা এখানে এক্সিকিউট হয়েছে। আমি যদি আবার কল করি ফাংশনটা আবার এক্সিকিউট হয়েছে এবং ফাংশনের আউটপুট এখানে দেখাচ্ছে। ম্যাথল্যাবের কমান্ড উইন্ডোতে আমরা যদি হেল্প কমান্ড লিখে কোনো একটা প্রিডিফাইন্ড ফাংশনের নাম লিখে দিই তাহলে ওই প্রিডিফাইন্ড ফাংশনের কিছু ইনফরমেশন আমাদেরকে দেখায়। ইউজার ডিফাইন্ড ফাংশনের ক্ষেত্রেও আমরা যদি হেল্প কমান্ড দিয়ে ইউজার ডিফাইন্ড ফাংশনের নাম লিখে দিই তাহলে ওই ইউজার ডিফাইন্ড ফাংশনে যদি কোনো ইনফরমেশন লেখা থাকে, অর্থাৎ কমেন্ট হিসেবে যদি কোনো ইনফরমেশন লেখা থাকে সেটা কমান্ড উইন্ডোতে দেখাবে। যেমন আমরা এখানে হেল্প টেক্সট লেখার পরে এই টেক্সট ফাংশনের এখানে যে কমেন্টটা লেখা ছিল সেটা এখন কমান্ড উইন্ডোতে দেখাচ্ছে। এজন্য কোনো ফাংশনের কী কাজ সেটা এভাবে কমেন্ট আকারে লিখে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন অনেকগুলো ফাংশন ডেভেলপ করব তখন কোন ফাংশনের কী কাজ সেটা আমরা নিজেরাও ভুলে যেতে পারি। এভাবে যদি কমেন্ট লেখা থাকে তাহলে হেল্প ফাংশনের মাধ্যমে আমরা ওই ফাংশনের কী কাজ সেটা সহজে দেখে নিতে পারবো। তো এখানে যে ফাংশনটা আমরা ডেভেলপ করেছি সেখানে কোনো ইনপুট আউটপুট প্যারামিটার ছিল না। এখন আমরা আরেকটা ফাংশন দেখব যেখানে ইনপুট প্যারামিটার থাকবে কিন্তু কোনো আউটপুট প্যারামিটার থাকবে না। তো আমি এই ফাংশনে একটা ইনপুট প্যারামিটার অ্যাড করে দিচ্ছি, ইনপুট প্যারামিটারের নাম দিলাম এ। ধরা যাক এই ফাংশনটা ডেভেলপ করছি আমরা এমন একটা প্রোগ্রামের জন্য যেখানে একাধিক টেক্সট প্রোগ্রামের বিভিন্ন অংশে বারবার আউটপুট হিসেবে ডিসপ্লে করতে হয়। সেই ক্ষেত্রে বারবার দিস ফাংশনের মাধ্যমে টেক্সটগুলো না লিখে আমরা এই ফাংশনটা ডেভেলপ করতে পারি। এই ফাংশনে আমরা টেক্সট নাম্বার দিয়ে দিব এবং ফাংশনকে যখন ওই টেক্সট নাম্বার দিয়ে কল করা হবে তখন ওই টেক্সট নাম্বারটা ফাংশন ডিসপ্লে করবে।
তো এই ধরনের একটা ফাংশন আমি এখানে লিখলাম। এখানে ফাংশনের ইনপুট প্যারামিটার হচ্ছে এ, আর এ হচ্ছে এখানে সুইচের এক্সপ্রেশন। তাহলে এর ভ্যালু যত হবে সুইচের অত নাম্বার কেজের প্রোগ্রামটা এক্সিকিউট হবে। যেমন আমরা এখানে যদি টেক্সট 1 দিই তাহলে সুইচ 1 অর্থাৎ কেজ 1 এর যে টেক্সট সেটা দেখাবে। আবার যদি এখানে এর ভ্যালু 2 দেওয়া হয় তাহলে সুইচ 2 অর্থাৎ কেজ 2 এর যে ইনস্ট্রাকশন সেটা এক্সিকিউট হবে। এবার এই ফাংশনটাকে আমরা টেস্ট করে দেখব। আমি এখানে টেক্সট 1 লিখছি। তো এই ফাংশনটাকে আমি কল করছি আর এখানে প্যারামিটার দিচ্ছি 1, অর্থাৎ ফাংশনের এখানে যে ইনপুট প্যারামিটার এ ছিল এ ইকুয়ালস হবে 1। তো এই ইকুয়াল যদি 1 হয় সুইচ স্টেটমেন্ট এখানে কেজ 1 এটা এক্সিকিউট করবে, অর্থাৎ এই লেখাটা দেখাবে। তো আমি এটাকে এক্সিকিউট করছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম যে টেক্সটটা ছিল সেটা দেখাচ্ছে। আমি যদি এখানে টেক্সট 3 দিই তাহলে এখানে এই লাইনটা দেখানোর কথা, থার্ড টেক্সট ইজ শোয়িং বাই ফাংশন, সেটাই এখানে দেখাচ্ছে। আবার যদি এখানে টেক্সট 7 দিই তাহলে আদারওয়াইজের যে ইনস্ট্রাকশন ছিল সেটা এক্সিকিউট হওয়ার কথা, এই যে সেটা এক্সিকিউট হচ্ছে, নাথিং টু শো এটা দেখাচ্ছে। এবার আমরা এমন একটা ফাংশন ডেভেলপ করব যেখানে ইনপুট আর্গুমেন্ট এবং আউটপুট আর্গুমেন্ট দুইটাই থাকবে। তো আমি এখানে একটা ফাংশন লিখেছি যেখানে ইনপুট প্যারামিটার এবং আউটপুট প্যারামিটার দুইটাই আছে। এখানে 3টা ইনপুট প্যারামিটার আছে এবং একটা আউটপুট প্যারামিটার আছে। আর এই ফাংশনের কী কাজ সেটাও আমি এখানে লিখে দিয়েছি। আমরা যদি হেল্প ফাংশনের মাধ্যমে এই ফাংশনের নামটা লিখে দিই তাহলে এই ফাংশনের কাজগুলো এখানে কমান্ড উইন্ডোতেও দেখাবে। সেম লিখে এখানে কমান্ড উইন্ডোতে দেখাচ্ছে। তো এখানে লেখা হয়েছে দিস ফাংশন ক্যান ডিলিট রো অ্যান্ড কলাম অফ এ ম্যাট্রিক্স, অর্থাৎ এই ফাংশনের মাধ্যমে আমরা কোনো একটা ম্যাট্রিক্সের রো এবং কলাম ডিলিট করতে পারবো। আর এই ফাংশনের সিনট্যাক্স হচ্ছে আউটপুট ভেরিয়েবল ইকুয়ালস ফাংশনের নাম, এরপর ইনপুট আর্গুমেন্টে আছে ম্যাট্রিক্স নেম, অর্থাৎ যে ম্যাট্রিক্সের রো কলাম ডিলিট করতে হবে সেই ম্যাট্রিক্সটা এখানে দিতে হবে। রো নাম্বার টু ডিলিট, যে রো ডিলিট করতে চাই সেই রো নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। কলাম নাম্বার টু ডিলিট, যে কলামটাকে ডিলিট করতে চাই সেই কলাম নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। এক্সাম্পল হিসাবে এখানে দেখানো হয়েছে y ইকুয়ালস রিশেপ ম্যাট্রিক্স B13। এই ধরনের ইনস্ট্রাকশন যদি আমরা কমান্ড উইন্ডো অথবা অন্য কোনো স্ক্রিপ্টে লিখি তাহলে এই ফাংশনটা বি ম্যাট্রিক্সের 1 নম্বর রো এবং 3 নম্বর কলামকে ডিলিট করে দিবে। আবার এখানে লেখা হয়েছে রো নাম্বার অথবা কলাম নাম্বার যদি আমরা 0 দিই সেক্ষেত্রে এটা মিন করবে কোনো রো এবং কলামকে ডিলিট করবে না। ফাংশনটা কীভাবে স্পেসিফিক রো এবং কলামকে ডিলিট করবে সেটা এখানে লেখা আছে। এখানে একটা ইফ স্টেটমেন্ট আছে, ইফ আর গ্রেটার দেন 0, অর্থাৎ রো নাম্বার যদি 0 থেকে বড় হয় তখন এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। 0 থেকে বড় যেমন 1 2 3 এরকম ভ্যালু হতে পারে। ধরা যাক আর এর ভ্যালু হচ্ছে 1, তখন যে কাজটা হবে A1 কমা কোলন, অর্থাৎ এর প্রথম রো ইকুয়ালস হবে এখানে একটা নাল ভেক্টর, অর্থাৎ এখানে যে রো নাম্বার দেওয়া হবে ম্যাট্রিক্সের ওই রো নাম্বারটাকে নাল করে দিবে অথবা ডিলিট করে দিবে। আর যদি রো নাম্বার 0 হয় সেক্ষেত্রে এই ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে না, তখন ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হবে না। আবার এখানে ইফ স্টেটমেন্টের মাধ্যমে কলাম নাম্বার চেক করা হচ্ছে। কলাম নাম্বার যদি 0 থেকে বড় হয় তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। সেক্ষেত্রে এ কোলন কমা কলাম নাম্বার, অর্থাৎ ওই কলামটাকে নাল করে দিবে অথবা ডিলিট করে দিবে। আর কলাম নাম্বার যদি 0 হয় তখন এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে না এবং ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে রো নাম্বার এবং কলাম নাম্বারের যে দুইটা ভেরিয়েবল ইউজ করা হয়েছে সেই ভেরিয়েবলগুলো অবশ্যই ফাংশনের ইনপুট প্যারামিটার হিসেবে আমাদেরকে দিয়ে দিতে হবে। এবং সবশেষে এখানে ফাংশনের যে আউটপুট প্যারামিটার y ইকুয়ালস লিখে দেওয়া হয়েছে a, অর্থাৎ y ম্যাট্রিক্সের যে রো এবং কলাম নাম্বার ডিলিট করতে বলা হয়েছে সেই রো এবং কলাম নাম্বার ডিলিট হওয়ার পরে সেটাকে y-তে অ্যাসাইন করে দেওয়া হয়েছে। আর এই y ভেরিয়েবলটাই হচ্ছে ফাংশনের আউটপুট বা রিটার্ন প্যারামিটার। এখন এই ফাংশনটাকে আমরা টেস্ট করে দেখব। আমি প্রথমে একটা ম্যাট্রিক্স ডিফাইন করছি m, এটাই হচ্ছে m ম্যাট্রিক্স। এখানে 3টা রো এবং 4টা কলাম আছে। এখন ধরা যাক আমি রিশেপ ম্যাট্রিক্স ফাংশনের মাধ্যমে এই ম্যাট্রিক্সের সেকেন্ড রো এবং থার্ড কলামকে ডিলিট করতে যাচ্ছি। তো সেটা আমি এখানে লিখে দিয়েছি n ইকুয়ালস রিশেপ ম্যাট্রিক্স m23, অর্থাৎ m ম্যাট্রিক্সের 2 নম্বর রো এবং 3 নম্বর কলামকে ডিলিট করে দিবে এবং সেটাকে n ভেরিয়েবলে রাখবে। তো এটা এক্সিকিউট করার পর আমরা দেখি কি হয়। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 147 3 নম্বর কলামের ইনফরমেশন এখানে নেই। আবার এখানে 16 2 নম্বর রো এর ইনফরমেশন এখানে নেই, অর্থাৎ 2 নম্বর রো এবং 3 নম্বর কলামকে এখানে ডিলিট করে দিয়েছে। আমরা যদি শুধু 3 নম্বর কলামকে ডিলিট করতে চাই, কোনো রোকে ডিলিট করতে না চাই, সেক্ষেত্রে আমরা এখানে 0 আর এখানে লিখলাম 3। এটা যদি এক্সিকিউট করি, যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রো 3টা আছে কিন্তু একটা কলাম ডিলিট হয়ে গেছে এবং সেই কলামটা হচ্ছে 6 2 3 এই কলামটা। এবার ইউজার ডিফাইন ফাংশনের আরেকটা বিষয়ের সাথে আমরা পরিচিত হব, সেটা হচ্ছে সাব ফাংশন। আমরা চাইলে একই স্ক্রিপ্টে একাধিক ফাংশন ডিফাইন করতে পারি।
একই স্ক্রিপ্টে একাধিক ফাংশন থাকলে সেক্ষেত্রে প্রথম ফাংশনের পরে যে ফাংশনগুলো থাকবে এগুলোকে বলা হয় সাব ফাংশন। ধরা যাক আমরা এরকম একটা ফাংশন ডেভেলপ করতে চাচ্ছি যেখানে আমরা একটা ম্যাট্রিক্স দিব এবং ওই ম্যাট্রিক্সের কোন রো এবং কলামকে ডিলিট করতে হবে সেটাও আমরা বলে দিব। এরপর ফাংশনটা আমাদেরকে তিনটা প্যারামিটার রিটার্ন দিবে। একটা হচ্ছে ম্যাট্রিক্সের রো কলাম ডিলিট করার পর যে ম্যাট্রিক্সটা পাওয়া গেলো সেই ম্যাট্রিক্সটা। আরেকটা প্যারামিটার হচ্ছে আমরা যে ম্যাট্রিক্সটা দিয়েছি সেই ম্যাট্রিক্সের এলিমেন্টের অ্যাভারেজ ভ্যালু। এবং সর্বশেষ প্যারামিটার হচ্ছে ম্যাট্রিক্সটাকে রিশেপ করার পরে অর্থাৎ রো এবং কলাম ডিলিট করার পরে যে ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে সেই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোর অ্যাভারেজ ভ্যালু। আমি এই ফাংশনটাকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এডিট করে নিয়েছি। আগের ফাংশনে তিনটে ইনপুট প্যারামিটার ছিল, এখানেও তিনটে ইনপুট প্যারামিটার, শুধুমাত্র আউটপুট প্যারামিটার আগে ছিল একটা, এখন হয়ে গেছে তিনটা। এই প্যারামিটারটা হচ্ছে ম্যাট্রিক্সকে মডিফাই করার পরে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটা। এটা হচ্ছে ইনপুট ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোর অ্যাভারেজ ভ্যালু, আর এটা হচ্ছে মডিফাইড ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোর অ্যাভারেজ ভ্যালু। এই ফাংশনের সাথে আগের ফাংশনের পার্থক্য হচ্ছে এখানে এই বাড়তি দুইটা প্যারামিটার ক্যালকুলেট করতে হবে। তো এই প্যারামিটারগুলো ক্যালকুলেট করার জন্য অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোর অ্যাভারেজ ভ্যালু বের করার জন্য আমি এখানে আরেকটা ফাংশন ডিফাইন করেছি। এই ফাংশনটাই হচ্ছে আমাদের সাব ফাংশন। এই ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি এটার ইনপুট হিসেবে দেওয়া হয় তাহলে ওই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোর অ্যাভারেজ ভ্যালু বের করে সেটা রিটার্ন দেওয়া। এখন ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো যদি আমরা অ্যাভারেজ ভ্যালু বের করতে চাই তাহলে ম্যাট্রিক্সের ডাইমেনশনটা আমাদের জানা লাগবে, অর্থাৎ ম্যাট্রিক্সে কয়টা রো আছে, ম্যাট্রিক্সে কয়টা কলাম আছে সেটা আমরা জানতে পারবো। এবং ম্যাট্রিক্সের রো এবং কলামকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে ম্যাট্রিক্সে টোটাল কয়টা এলিমেন্ট আছে সেটা আমরা জানতে পারবো। এজন্য এখানে ম্যাট্রিক্সের এলিমেন্ট অর্থাৎ পি ইন্টু কিউ এটা দিয়ে এই সামটাকে ভাগ করা হয়েছে। আর ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো সাম বের করার জন্য ম্যাট্রিক্সটাকে আমরা প্রথমে একটা কলাম ভেক্টরে কনভার্ট করে নিয়েছি, তারপর সাম ফাংশনের মাধ্যমে ওই কলাম ভেক্টরের সবগুলো এলিমেন্টকে আমরা সাম করেছি। তাহলে এটাই হচ্ছে ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্টের সামেশন, এবং এটাকে আমরা ভাগ করছি ম্যাট্রিক্সের নাম্বার অফ এলিমেন্ট দিয়ে। আর ক্যালকুলেশন করার পরে ভ্যালুটা আমরা একটা ভেরিয়েবলে রেখেছি, যে ভেরিয়েবলের নাম হচ্ছে মিন। আর এই মিন ভেরিয়েবলটাই হচ্ছে এই ফাংশনের রিটার্ন প্যারামিটার। সুতরাং আমরা বলতে পারি এই ফাংশনটা যে কোনো ম্যাট্রিক্সকে ইনপুট হিসেবে নিবে এবং ওই ফাংশনের এলিমেন্টগুলোর অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করে সেটাকে রিটার্ন দিবে। এবার এই সাব ফাংশন ব্যবহার করে আমরা এই ফাংশনের আরও যে দুইটা রিটার্ন প্যারামিটার আছে সেগুলো ক্যালকুলেট করব। ইনপুট ম্যাট্রিক্সের অ্যাভারেজ বের করার জন্য আমরা এখানে এভিজি ফাংশনটাকে কল করেছি এবং ইনপুট ম্যাট্রিক্সটা এখানে দিয়ে দিয়েছি। এভিজি ফাংশনটা এই ম্যাট্রিক্সের অ্যাভারেজ বের করে সেটা এই ভেরিয়েবলে রাখবে। এরপর রিশেপ করার পরে আমরা যে ম্যাট্রিক্স পেয়েছি ওয়াই, সেই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোর অ্যাভারেজ বের করার জন্য আমরা এখানে আবারও এই ফাংশনকে কল করেছি এবং ওয়াই ম্যাট্রিক্সটাকে এখানে দিয়ে দিয়েছি। এই ফাংশন ওয়াই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোর অ্যাভারেজ ভ্যালু বের করে সেটা এই ভেরিয়েবলে রাখবে। এবার আমরা এই ফাংশনটাকে টেস্ট করে দেখব। এই লেকচারের শুরুতে আমি বলেছি আমরা কোনো একটা ফাংশন ডেভেলপ করলে সেটাকে আমরা কমান্ড উইন্ডো থেকে কল করতে পারি অথবা কোনো স্ক্রিপ্ট থেকেও কল করতে পারি। এবার আমরা এই ফাংশনটাকে টেস্ট করার জন্য কমান্ড উইন্ডো থেকে কল না করে একটা স্ক্রিপ্ট থেকে কল করব। তো আমি অলরেডি একটা স্ক্রিপ্ট ওপেন করে স্ক্রিপ্টে এই প্রোগ্রামটা লিখেছি। এখানে প্রথমে আমি একটা জি ম্যাট্রিক্স ডিফাইন করে দিলাম, এরপর রিশেপ আন্ডারস্কোর ম্যাট্রিক্স আন্ডারস্কোর ইনফো অর্থাৎ যে ফাংশনটা আমরা ডিফাইন করেছি সেই ফাংশনটাকে কল করলাম। সেই ফাংশনে জি ম্যাট্রিক্সটা এখানে ইনপুট হিসেবে দেওয়া হয়েছে এবং আমরা চাচ্ছি জি ম্যাট্রিক্সের 4 নাম্বার রো এবং 4 নাম্বার কলামটাকে ডিলিট করার জন্য। আর এই ফাংশনের যে তিনটে রিটার্ন প্যারামিটার সেটা আমরা রাখছি এক্স, ওয়াই এবং জেড, এই তিনটে ভেরিয়েবলে। তো এখানে অলরেডি আমরা জানি এক্স হচ্ছে এখানে রো আর কলাম ডিলিট করার পর যে ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্সটা, আর ওয়াই হচ্ছে জি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোর অ্যাভারেজ ভ্যালু, আর জেড হচ্ছে এক্স ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোর অ্যাভারেজ ভ্যালু। তো অ্যাভারেজ ভ্যালুগুলো আমরা এখানে অ্যাপ প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে দেখাচ্ছি। দ্য অ্যাভারেজ অফ ইনপুট ম্যাট্রিক্স এখানে এটা দেখাবে, আর অ্যাভারেজ অফ মডিফাইড ম্যাট্রিক্স সেটা এখানে দেখাবে। এবার এই প্রোগ্রামটাকে আমি রান করছি। এই যে রান করার পরে এখানে মডিফাইড ম্যাট্রিক্সটা দেখাচ্ছে, ইনপুট ম্যাট্রিক্সের অ্যাভারেজ ভ্যালু দেখাচ্ছে এবং মডিফাইড ম্যাট্রিক্সের অ্যাভারেজ ভ্যালু দেখাচ্ছে। আমরা যদি এই প্যারামিটারগুলো চেঞ্জ করে দিই, যেমন আমি যদি চাই 1 নাম্বার রোকে ডিলিট করব আর 3 নাম্বার কলামকে ডিলিট করব, তাহলে আমরা প্যারামিটারগুলো চেঞ্জ করে আবার রান করব। রান করার পর আমরা এখানে মডিফাইড ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি এবং ইনপুট ম্যাট্রিক্সের যে অ্যাভারেজ ভ্যালু সেটা আগের মতোই আছে 4, কিন্তু মডিফাইড ম্যাট্রিক্সের অ্যাভারেজ ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি ম্যাট্রিক্সের ইনপুট এলিমেন্টগুলো চেঞ্জ করে দিই, এখানে দুইটা এলিমেন্ট আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে আবার রান দিচ্ছি। রান করার পরে এখানে মডিফাইড ম্যাট্রিক্স দেখাচ্ছে এবং ইনপুট ম্যাট্রিক্সের অ্যাভারেজ ভ্যালু এবং মডিফাইড ম্যাট্রিক্সের অ্যাভারেজ ভ্যালুটা এখানে দেখাচ্ছে। এটাই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট 1-এর শেষ ভিডিও। এই ভিডিওতে আমি ইউজার ডিফাইন্ড ফাংশন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এর আগে এক্সপেরিমেন্ট 1-এর যে 3টা ভিডিও ছিল সেই ভিডিওগুলোতেও আমি ম্যাথল্যাব সফটওয়্যারের বিভিন্ন বেসিক বিষয়ে আলোচনা করেছি। এই 4টা ভিডিওতে যে কন্টেন্টগুলো আছে সেগুলো যদি আমরা ভালোভাবে বুঝি এবং প্র্যাকটিস করি তাহলে ম্যাথল্যাবে যে কোনো ধরনের প্রোগ্রাম ডেভেলপ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে।